মনস্টার ফিশ মানে বড় মাছ, বড় মাছ মানে বড় জায়গা লাগবে। একটা ক্যানেস্টারের মানে এটা ক্যানেস্টারের দোষ বলবো না, এটা মানে মেকানিক্যাল একটা ব্যাপার যে তুমি কিনে আনার পরে ওই 1 মাস পর থেকে ওই ফ্লোটাও দিতে পারবে না, কিছু জাম হয়ে যায় ভেতরে এসে, তোমাকে 6 ঘন্টাই চালাতে হবে। তুমি সারাদিন লাইট অফ করেও রাখো, কোনো অসুবিধা নেই, মাছের কোনো অসুবিধা হবে না। তুমি যে বলছো ঘুরতে যাবে, কয়েকদিন বাড়ি থাকবে না, তো প্রথমেই প্রশ্ন আসে যে তুমি কদিনের জন্য থাকবে না, আর তোমার কাছে কি মাছ আছে। যদি ফুল গ্রোন মাছ থাকে তুমি মোটামুটি 5-6 দিন আরামসে ঘুরে আসতে পারবে। সবসময় জানতে হবে যে বায়োমিডিয়া যেটা, ওটাকে জলের ভেতর থাকলে তবেই ব্যাকটেরিয়াল গ্রোথটা হবে। কেউ টপ ফিল্টারের মধ্যে মিডিয়া দেয়নি, শুধু স্পঞ্জ দিয়ে ফিল্টার করছে। আর মিডিয়াটা যদি জলের মধ্যে পুরো ডুবে না থাকে তাহলে সেই মিডিয়াটার ওই 1 বস্তা মিডিয়ার কোনো কাজই হচ্ছে না। তাই তো, ওটা পুরোটাই জলের মধ্যে ডুবে থাকতে। চারিদিকে শুধু চাইনিজ প্রোডাক্ট দেখতে পাই, কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টসটা আমরা ব্যবহার করছি না। এটার কারণটা ঠিক কি, মানে তুমি কিভাবে এইটার এক্সপ্লেনেশনটা দেবে? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আমি জেনারেলি যে ভিডিওগুলো বানাই মানে প্লান্টেড অ্যাকোয়ারিয়াম রিলেটেড, আজকের ভিডিওটা কিন্তু তার ঠিক অপোজিট হতে চলেছে। মানে বিভিন্ন রকম ফিশ, বিশেষ করে মনস্টার ফিশ রিলেটেড ডিসকাশন আজকে হবে। এবং এই ডিসকাশন কিন্তু আমি একা করব না। আজকের এই ডিসকাশনে আমার সাথে থাকবে যাকে আপনারা সবাই চেনেন এবং সবাই জানেন, সে হলো অ্যাকোয়া সাগরের সাগর। চলুন তাহলে শুরু করা যাক। তবে তার আগে বলি, আমার নাম শুভ আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। আজকে আমার সাথে রয়েছে অ্যাকোয়া সাগরের সাগর। সাগর, ওয়েলকাম তোমার আমার চ্যানেলে। আচ্ছা, তুমি বলো যে এই হবিটা তোমার শুরু কবে থেকে? হবি শুরু দেখো, যেরকম সবার ছোটবেলায় কারোর বাড়িতে দেখে কি দোকানে দেখে মাছ রাখার ইচ্ছা, এই ব্যাপারগুলো হয়। তো জেনারেলি কোনো একটা পার্টিকুলার জিনিস দেখে তো ইচ্ছাটা হয়। চলতে ফিরতে অনেকের বাড়িতেই গোল্ড ফিশ এই সেই লোকে দেখে। তো সত্যি কথা বলতে আমার ওই রকম নর্মাল যে গোল্ড ফিশ ট্যাঙ্ক অনেকের বাড়িতেই দেখেছি, তো সেটা দেখে আমার যে দেখেই প্রথম দেখাতেই অ্যাট্রাকশন হয়েছে সেটা নয়। আমার মেন মানে ইন্টারেস্টটা জাগে হচ্ছে কিছু এক্সোটিক ফিশ দেখার পরে, যে এইরকম মাছও রাখা যায়। এরকম কিছু আমেরিকান সিক্লিড আছে, খুব সুন্দর দেখতে, সাইজেও বেশ বড় হয়, যেন মিডাস, রেড ডেভিল, এরকম টাইপের। মানে বড় মাছগুলো তোমার সবসময় অ্যাট্রাক্ট করেছে আর কি। ছোট মাছ ওকে সুন্দর কিউট, বাট রাখার ইচ্ছাটা ওই থেকে হয়। তারপরে তো প্রথম মানে তারপর জানার ব্যাপারটা শুরু হলো যে কি করব। প্রথম মাছ বলতে নিজের ইয়েতে প্রথম মাছ বলতে গেছিলাম একটা ফ্লাওয়ার হর্ন ছিল আর কি। তারপরে আস্তে আস্তে বিভিন্ন রকম হয়েছে, আর বানাও রেখেছি একটা সময়। সে অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ করে, যাই হোক, সে না কিছু আমাদের হবি শুরুতে এই প্রবলেমগুলো হয় সবাই ছিল। তারপরে যাই হোক, তারপরে তো আস্তে আস্তে তারপরে ভাবলাম যে এগুলো যখন হচ্ছেই, তো এই জিনিসটা যখন মোটামুটি আমার ভালো লাগছে, তো এটা নিয়ে কিছু একটা কন্টেন্টই করি। তো সেই তারপরে মানে তোমার ইউটিউবের ইয়েটা কি মানে এখান থেকেই? হ্যাঁ, এখান থেকেই শুরু। মানে আমি বেসিক্যালি বাই প্রফেশন ওই ফটোগ্রাফি, মিউজিক এইসবের মধ্যে থাকার জন্য আমি বললাম যে এখন টেকনিক্যাল সাপোর্টটা আমার কাছে আছে, তাহলে শুরু করে যাই। লাইক তুমিও যেরকম নিজেও ফটোগ্রাফার, তো ওই থেকেই শুরু আর কি। না মানে ইউটিউবের মানে তোমার কেন মনে হলো যে ইউটিউবে আমার আসাটা দরকার? মানে ইউটিউবে যে কি ভেবে তুমি কি ভেবে? দেখো, আমি এইটা ভেবেই এসেছি যে আমি যখন মানে শিখছি বা ওইরকম ইউটিউব, গুগল দেখা, ইউটিউবে দেখা, তো সেটা তুমিও খুব ভালো করে জানো যে আমরা মোটামুটি 2018 সালের আগে অবধিও ইউটিউবে বাংলায় কেউ অ্যাকোয়ারিয়াম নিয়ে এরকম কন্টেন্ট করেনি। তো ভাবলাম এইটা তো করেনি কেউ, দেখি আমি করি। অ্যাটলিস্ট করেনি বললে ভুল হবে, খুব ছোট করে একটা নমিনাল প্রফেশনাল ওয়েতে, অত প্রফেশনাল ওয়েতে করেনি, নমিনাল ওয়েতে করেছি। তো আমি একটু আমার কাছে যখন টেকনিক্যাল সাপোর্টটা আছে, আমি একটু
প্রপারলি যদি করা যায় সেই চেষ্টা করেছেন। আমার প্রথম দিকের ভিডিওগুলো খুব বাজে, প্রথম দিকের ভিডিও কোয়ালিটি থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুব, আমি এখনও যে খুব ভালো সেটাও বলছি না, বেটারমেন্ট হওয়ার না, এখন তোমার যথেষ্ট ভালো কন্টেন্ট, যথেষ্ট ভালো হয়, সেটা নিয়ে তো বেটারমেন্ট করার, রিসার্চ করে বলা, এই ব্যাপারগুলো চেষ্টা করি আর কি। তুমি তো মনস্টার ফিশ পুষতে বেশি ভালোবাসো। হ্যাঁ বলতে পারো, মানে না সেটা কোনো কথা, সব রকম মাছই ভালো লাগে, মনস্টার ফিশটা বেশি পছন্দ। হ্যাঁ। এবার ধরো আমি অ্যাজ আ বিগিনার আমি মনস্টার ফিশ পুষতে যাই, মানে আমার মাছ পুষতে ভালো লাগে, কিন্তু আমার মাছ পোষার কোনো রকম আইডিয়া নেই, মানে আমি জানি না একটা মনস্টার ফিশ কিভাবে পুষতে হবে। তো সেখানে তুমি কিভাবে আমায় গাইড করবে? বেসিক গাইডেন্স বলতে, মনস্টার ফিশ মানে বড় মাছ, বড় মাছ মানে বড় জায়গা লাগবে, তো প্রথমেই একটা বড় ট্যাঙ্ক লাগবে। মনস্টার ফিশ বলতে খুব মানে মনস্টার ফিশের মধ্যে স্মলেস্ট ট্যাঙ্ক হচ্ছে 3 ফুট। ওকে, ঠিক আছে, এটা স্মলেস্ট। 4 ফুট হলে ভালো, 5 ফুট হচ্ছে স্ট্যান্ডার্ড বলা যেতে পারে। মানে এই ধরনের ট্যাঙ্কে কি আমি আরবানা, অস্কার এই টাইপের মাছ আমি এই টাইপের মাছ আরামসে রাখতে পারবে। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে মানে তুমি 4 ফুটের ট্যাঙ্কে 4টে অস্কার, 2টো আরবানা সব একসাথে ঢুকিয়ে দিলে। জগা খিচুড়ি করাটা, জগা খিচুড়ির থেকে বড় কথা, ওরা তো বড় হবে, আর মনস্টার মানে সাইজেও বড়, ওদের মুভমেন্ট, এই ব্যাপারে মুভমেন্টের দরকার পড়ে, সেটাও দরকার পড়ে, নাহলে কিন্তু প্রবলেম হবে আর বেশি দিন লাস্ট করতে পারবে না। তো সবার প্রথম যেটা মনস্টার ট্যাঙ্কের জন্য হচ্ছে ট্যাঙ্ক সাইজ। আর ওই বড় ট্যাঙ্ক মানেই তোমাকে, ছোট ট্যাঙ্কের ক্ষেত্রে পাতলা কাঁচ দিয়ে হয়ে যায়, কাঁচটা ভালো 12 mm কাঁচ ব্যবহার করা। এটা গেল ট্যাঙ্ক সাইজ। এরপরে আসে যে তুমি যখনই বড় মাছ রাখছো, বড় মাছ খাবে বেশি, ওয়েস্ট ক্রিয়েট করবে বেশি, তো সেক্ষেত্রে বায়োলোড চলে আসছে, ফিল্টারেশন স্ট্রং রাখতে হবে। ফিল্টারেশন স্ট্রং বলতে ক্যানিস্টার তো রাখাই যায়, কিন্তু ক্যানিস্টার কি হয়, লোকে ক্যানিস্টার কিনে নিয়ে এলো একটা, কিন্তু বুঝতে পারে না যে আমার ট্যাঙ্কের এত তো জলের ভলিউম, তার জন্য এক্স্যাক্ট কতটা ক্যানিস্টার লাগবে। আর যে ক্যানিস্টার লেখা রয়েছে ধরো এত লিটার পার আওয়ার, একটা ক্যানিস্টারের মানে এটা ক্যানিস্টারের দোষ বলবো না, এটা মানে মেকানিক্যাল একটা ব্যাপার, যে তুমি কিনে আনার পরে ওই 1 মাস পর থেকে ওই ফ্লোটাও দিতে পারবে না, কিছু জাম হয়ে যায় ভেতরে এসে। তো আমার মনে হয় আদার্স যত ফিল্টার তুমি অ্যাড করতে পারবে, যেগুলো অনেক চিপও হবে তোমার, তুমি যদি 2টো স্পঞ্জ ফিল্টার, একটু বড় স্পঞ্জ ফিল্টার যেগুলো হয়, ওই 2টো স্পঞ্জ ফিল্টার ইউজ করলে, সাথে টপ ফিল্টার লাগিয়ে দিলে, মানে মাল্টিপল ফিল্টার আর কি ইউজ করতে পারো, তাহলে তোমার খরচাও কম হবে, মানে ফিল্টারেশনটাও হবে। হ্যাঁ, কিন্তু একটা জায়গা রাখতে হবে যেখানে বায়োমিডিয়াটা আর কি কাজ করবে, সেটা টপ ফিল্টারে রাখতে পারো, ডিওয়াই ফিল্টার করা যায়। সাম্প হলে তো খুব ভালো, মনস্টারের জন্য সাম্প হলে খুব ভালো, বেস্ট আর কি সাম্পটা। সাম্প থাকলে মানে 5 ফুটের ট্যাঙ্ক হয়ে গেলেই সাম্প ছাড়া করাটা উচিত নয়, 5 ফুট বা তার বেশি যদি বড় করতে চাও। যদি আমি তোমার ধরো একটা 5 ফুটের ট্যাঙ্কে যদি 2টো বড় ক্যানিস্টার লাগাই, সেটা কি ঠিক হবে? হ্যাঁ হবে, ঠিক হবে, কিন্তু ওই মানে সাম্প ক্যানিস্টারে তোমার মেনটেনেন্সটা অনেক বেড়ে যাবে, মেনটেনেন্স বেড়ে যাবে, খরচা বেড়ে যাবে, সমস্ত কিছু বেড়ে যাবে। আর সেই ওই একই খরচায় তুমি যে সাম্পটাকে বানাবে, তার মধ্যে অনেক বেশি পরিমাণ বায়োমিডিয়া দিতে পারবে, অনেক বেশি পার্টিশন করতে পারবে। আর এই সব ফিশ অনলি বা মনস্টার ট্যাঙ্কের ক্ষেত্রে বায়োমিডিয়া মানে মেকানিক্যাল ফিল্টার একটা হয়ে গেল, তারপরে বায়োলজিক্যাল ফিল্টার, তারপর কেমিক্যাল ফিল্টার, 3টেই কিন্তু তোমাকে সমান পরিমাণ রাখতে হবে। হ্যাঁ, সাম্পে তো প্রচুর জায়গাও থাকে ওখানে, এখানে রাখার মতন, ক্যানিস্টারে সেটা আমাদের অপশনটা নেই। এক্স্যাক্টলি, তো ওতে তোমার ফ্লোটাও ভালো থাকবে, জলের কোয়ালিটিও ভালো থাকবে, যত মানে বায়োমিডিয়া যত থাকবে, কারণ অত বড় বড় মাছের বায়োলোড তো অবভিয়াসলি বেশি হবে। তো ওই আর কি ফিল্টারেশনটা আমার মনে হয় ইয়ের জন্য একটু সাম্পের দিকে যাওয়াটা বেটার, সাম্প বা ওই এক্সট্রা যত তুমি ফিল্টারেশনটা বাড়াতে পারবে যেরকম করে। এই তো ট্যাঙ্ক তো হয়ে গেল, ফিল্টারও হয়ে গেল, এবার এর জন্য প্রপার লাইটটা কি হতে পারে? লাইট একটা দেখো, তুমি একটা ট্যাঙ্কের মধ্যে বড় বড় মাছ রাখছো, মনস্টার ফিশ, তাদের খুব সুন্দর কালারেশন হয়, তো লাইট একদম যদি ডিম লাইট হয় লাইট ফুটবে না, আবার বেশি লাইট হলে যেরকম সব ট্যাঙ্কে একটা অ্যালগি প্রবলেম আসে, সেটা তো আসবেই। আর মনস্টার ফিশ যারা হয় তারা জেনারেলি কিন্তু খুব
ব্রাইট লাইট হার্শ লাইট পছন্দ করে না, ঠিক আছে। এমনিতেই মানে লাইট জ্বালালে খেতে দিলে ওই সময়টা কিছুক্ষণ জ্বালিয়ে রাখলে ঠিক আছে। আর যদি কনস্ট্যান্ট লাইট জ্বালিয়ে রাখতে হয় লাইটের ইন্টেন্সিটিটা বুঝে দিতে হবে। তো এই আর কি, এটা মিডিয়াম একটা সোবার একটা লাইট রাখাটা ভালো। মানে আর সেটা একটা নির্দিষ্ট তুমি 6 ঘন্টা চালালে, মানে এটা কি কন্টিনিউ চালাতে পারবো লাইটটা? হ্যাঁ, যেমন ধরো প্ল্যান্টেড অ্যাকুয়ারিয়াম যেমন কন্টিনিউ চালাতে হয় 5 ঘন্টা 6 ঘন্টা একটা, কন্টিনিউ তুমি 6 ঘন্টা চালিয়ে রাখতে আমি মাঝে মাঝে এরকম চালাতেও পারি, এতে কোনো প্রবলেম কিছু হয়? মাঝে মাঝে মানে কি তুমি বলছো 2 ঘন্টা চালালে বন্ধ? হ্যাঁ 2 ঘন্টা, ধরো সকালে আমি 2 ঘন্টা চালালাম, আবার ধরো বিকেলে রাতের দিকে সন্ধ্যাবেলা দিকে। হ্যাঁ, এখানে ওরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে 6 ঘন্টাই চালাতে হবে। আচ্ছা, তুমি সারাদিন লাইট অফ করেও রাখো, কোনো অসুবিধা নেই, মাছের কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এটা কি ডেইলি বেসিসে মানে একই টাইমিং এর ব্যাপার কিছু থাকে নাকি ধরো আজকে আমি 2 ঘন্টা 3 ঘন্টা চালালাম, আবার ধরো কালকে 3 ঘন্টা 4 ঘন্টা এরকম কিছু ইয়ে জানো, মানে টাইম নিয়ে কোনো প্রবলেম? মানে ওইটাই তো বললাম যে তুমি যদি লাইট সারাদিন অফও রেখে দাও ওদের কিচ্ছু যাবে আসবে না। কারণ মনস্টার ফিশ যারা করে বা যারা রেস করে একটা বড় তোমার পন্ডের মধ্যে বা বড় ট্যাঙ্কের মধ্যে, ওখানে লাইট থাকেও না, ওদের কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, বেশি যদি 2-3 দিন তুমি লাইট, 2-3 দিন না মানে অনেক দিন যদি বেশি লাইট ওরা পেলো না, অন্ধকারেই থাকলো, হট করে যখন ওর লাইটে আসবে তখন কিন্তু একটা স্ট্রেস খাওয়ার সম্ভাবনা থাকে। তুমি যদি চাও যে তোমার মাছকে যখনই তুমি ডিসপ্লে করবে বা কেউ এসছে বাড়িতে বা তুমি একটা টাইম অ্যাকোয়ারিয়ামের সামনে বসছো, তো ডেলি কিছুক্ষণ যদি লাইট চালাও ওরা একটু হ্যাবিচুয়েটেড হবে। আচ্ছা, জেনারেলি। আর অন্ধকার থাকলে দেখতে পাবে কিছু কিছু মাছ ওরা ফোনে ঢুকে থাকে, রেস্ট মোডে থাকে, ফট করে লাইট জ্বালালে একটু বিরক্ত ব্যাপারটা হয়, তারপর আস্তে আস্তে স্টেবল হয়। তো এরকম বহুদিন যদি লাইট অফ থাকে তাহলে কিন্তু এরকম অন্ধকারে থাকার যে অভ্যেসটা ওটা হট করে চেঞ্জ হলে একটু সময় লাগে, এই আছে। আচ্ছা, এবার আমি একটা পার্সোনাল কোয়েশ্চেন করছি। ধর অনেকের হবিসদের হয় কি, আমরা যখন অ্যাকুয়ারিয়াম বাড়িতে আনবো ভাবি, তো প্রথম ফ্যামিলি মেম্বারদের একটা প্রবলেম আসে যে এত দাম দিয়ে কেন জিনিস নিবি, বাড়িতে রাখার জায়গা নেই, ইয়ে করে। তো আমি আশা করি তোমার ক্ষেত্রেও সেটা হয়েছে বা আমার ক্ষেত্রে তো হয়েইছে। তো তুমি সেইটা কিভাবে ম্যানেজ করেছিলে? দেখো, এই ক্ষেত্রে ম্যানেজ এক একজন এক এক রকমভাবে করে। কেউ বেশিরভাগ ক্ষেত্রেই যেটা ম্যানেজ হয় সেটা হচ্ছে লুকিয়ে এটা তুলে নিয়ে চলে এলো, ঠিক আছে। তারপরে বা ওই আর কি, যদি এরকম হয় যে এত খরচা করার কোনো মানে হয় না, তখন বলা যে না সেখানে নিয়ে আসছি, কম দামে নিয়ে আসছি। এই ঠিক ঠিক, মানে বেশি দাম হলো সেটা কম দাম বলা আর কি, বাড়িতে বলে নিয়ে আসা এমনিতে। আর বিশেষ করে যারা মনস্টার করে তারা মানে 80% লোক আই থিঙ্ক বাড়ির লোক সঠিক দাম জানে না। তো একটা আরোয়ানা যদি কেউ বাড়িতে নিয়ে আসে, সাধারণত বাড়ির লোক সবাই জানবে না। তো আরওয়ানা হোক বা যে কোনো এক্সোটিক যেসব মাছগুলো, দাম তো শুনলেই আটকে উঠবে। হ্যাঁ, দাম শুনলেই আটকে উঠবে। এবার কিন্তু তারপরে যেটা হয়, যেটা ওই সেই ফ্যামিলি মেম্বারগুলোই অ্যাটাচড হয়ে যায় সেই মাছগুলো, কারণ বড় মাছ না, এটা অ্যাট্রাকশন অনেক রকম বেশি থাকে, তারাই ইয়ে হয়। মানে তখন মানে আমি নিজে না যতটা কনসার্ন, তারা বলে ওর কিছু একটা ইয়ে হয়েছে, আমি যে না কিছু হয়নি, ওর ঠিক আছে, আমি বাইরে আছি, ফোন করে বলছে এই হয়েছে, কিচ্ছু হয়নি, রেখে দাও, স্টেবল হয়ে যাবে। বড় মাছ মাঝে মাঝে ট্রেস্ট হয়ে যায়, খাওয়া বন্ধ করে দেয়, কোনো ওগুলোতে অসুবিধার কোনো কারণ হয় না। বড় মাছ 1 দিন 2 দিন না খেয়ে আবার তারপর ফিডিং ধরে নেয়। ওই সময় যদি প্যানিক করে কিছু ভুলভাল ডিসিশন নিয়ে নেওয়া হয় তখন প্রবলেম হয়। আচ্ছা, ফিডিং এর কথাই যখন আসলো, তুমি বলো যেমন প্লান্টেড অ্যাকুয়ারিয়ামে কি হয়, যেহেতু ছোট মাছ মাঝে সাঝে যদি ফিডিং বন্ধও করে দিই বিশেষ কিছু প্রবলেম হয় না। তো বড় মাছের ক্ষেত্রে ফিডিং টাইমটা কি হবে এবং তোমার দিনে কবার ফিড করাটা বেস্ট আর কি বড় মাছের ক্ষেত্রে? বড় মাছের মনস্টার ফিশ, যেমন তুমি বলছো অস্কার, আরওয়ানা, এই ধরনের ফ্লাওয়ার হর্ন, এই টাইপের যে মাছগুলো আছে, এইগুলো এইসব মাছের ক্ষেত্রেই যদি তুমি ছোট মাছ আনো, তুমি দিনে 2-3 করে খাবার দিতে পারো। ছোট মাছ মানে বাচ্চা অবস্থাতে যদি আনি, বাচ্চাতে মানে মনস্টার ফিশের বাচ্চা বলতে ওই ছোট মাছের সব থেকে বড় সাইজ যেটা 3 ইঞ্চি, 3 ইঞ্চি 4 ইঞ্চি হয়, ঠিকই। তো ওই অবস্থায় তুমি দিনে 2 করে ফিড দিতে পারো, 3 করেও দিতে পারো, চাইলে 4 দিতে পারো। কিন্তু সেটা যেটাই দেবে তোমাকে মাথায় রাখতে হবে আমি দিনে টোটাল এতটা খাবার দেবো, মানে রেশিওটা ঠিকঠাক করে ভাগ করে, দিনে কি 10টা দানা দেবো,
ঠিক। তো এবার যে 10টা দানা তুমি আমায় 4বার দিতে হয়, তাহলে সে কোনো 2বার 3বার 2বার 3বার 2বার এরমভাবে দিতে হয়। ঠিক। এটা যদি 3বারে দিতে হয় সেরমভাবে দেবে, 3বার 3বার এরকমভাবে ভাগ করে দেবে, মানে 3টে করে ভাগ করে। আমি জাস্ট একটা উদাহরণ হিসাবে বললাম। এইবার মাছ যখন আস্তে আস্তে বড় হবে, যখন ওদের ফুল গ্রোন সাইজের কাছাকাছি চলে যাবে, যদি আমি বলি অস্কার বলো বা অন্যান্য আমেরিকান সিক্লিড যেগুলো আছে, মিডাস, আরওয়ানার কথাও যদি বলি, তো এইবারে যখন ওরা আস্তে আস্তে বড় হবে, এমনকি তোমার ডিসকাস ফিসকাস এইগুলোর ক্ষেত্রেও হয় যে যখনই বড় হয়ে যাবে ও ফিডিং ওকে কমিয়ে দিতে হবে এবং ও নিজেও কমিয়ে দেবে। তখন মানে ফুল গ্রোন হয়ে গেলে দিনে 2বার, তাও খুব সামান্য আচ্ছা ফিডিং দেওয়া, আর দিনে 1বার দিলেও হয়, কোনো অসুবিধা নেই। মানে এটা করার কারণে বাচ্চা অবস্থা আমি এতবার খাবার দিচ্ছি, বড় অবস্থাতে দিনে 1বার করে ওরা নিজেরাই এটা ফিডিং কমিয়ে দেয়। আচ্ছা, তখন যদি তুমি জোর করে খাবার দিতেও যাও ও নেবে, খাবে না, জলটা নোংরা হবে। আচ্ছা, তার থেকে কমিয়ে দেওয়া ভালো, মাছ অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, মানে আর যদি ঠিকঠাক জায়গা থাকে, তো এই ক্ষেত্রে বলা হয় মনস্টার ফিশকে খালি পেটে না রাখা, আবার পুরো ভরা পেটেও না রাখা। আচ্ছা, পুরো ভরা পেটে থাকলে সমস্যা হতে পারে, মানে সারাদিন তাকে ডায়েটে রাখতে হবে, ডায়েটে রাখা। হ্যাঁ, বুঝতে পারছি। মানে আর বড় মাছ হয়ে গেলে ওকে মানে ছোটবেলায় যতটা খেত তার থেকে খাবার কমে যাবে। আচ্ছা আচ্ছা, এবার অনেক সময় হয়, ধরো আমরা তো বাঙালিরা খুব ঘুরতে ভালোবাসি, এবার ধরো ঘুরতে বেড়াতেও যাই, তো এরকম অনেক সময় হয় যে আমরা তো বাড়িতে ধরো শুধু আমিই আছি, আমার ফ্যামিলি মেম্বার্স আছে এবং সবাই মিলেই আমরা ঘুরতে গেছি, তো তখন মানে কিভাবে তখন সেটা আমি করব যে মাছগুলোকে খাবার দেওয়া, তার লাইটিং এগুলো করা, তখন সেগুলো মানে তখন কি আমি অটো ফিডার ইউজ করব, লাইটিংয়ের জন্য কি আলাদা টাইমার লাগিয়ে যেতে হবে, মানে এগুলো তুমি কিভাবে ম্যানেজ করো? অটো ফিডার, লাইটিং, এই পুরো ব্যাপারটাই একটা এক্সপেন্সের দিকে চলে যাচ্ছে। এবার তুমি যে বলছো ঘুরতে যাবে, কয়েকদিন বাড়ি থাকবে না, তো প্রথমেই প্রশ্ন আসে যে তুমি কদিনের জন্য থাকবে না, আর তোমার কাছে কি মাছ আছে। যদি ফুল গ্রোন মাছ থাকে, তুমি মোটামুটি 5-6 দিন আরামসে ঘুরে আসতে পারবে ওদেরকে ছেড়ে রেখে। আচ্ছা, মানে খাবার না দিলেও সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে। কিন্তু এখানে যে কিন্তুটা আছে সেটাই লোকে যায় না, যে ঠিক আছে 5-6 দিন তো খাবার না দিলে হয়, বেরিয়ে চলে গেল। তো এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে যে লোকে যদি ভাবে যে আমি 5-6 দিনের জন্য বাইরে যাব, ঠিক আছে, ব্যাকপ্যাক প্যাক করলাম, 5-6 দিন মাছকে, তো কেউ একজন বলেছে 5-6 দিন না খাওয়ালেও চলবে। কিন্তু এই যে যাওয়ার আগে যে কিন্তুটা, সেটা হচ্ছে তোমাকে বেরোনোর আগে ট্যাঙ্কটাকে পুরো ক্লিন করতে হবে। ট্যাঙ্কের মধ্যে যেন কোনো রকম নোংরা না থাকে, মানে অলরেডি তোমার ট্যাঙ্কে ওয়েস্ট রয়েছে, সেই অবস্থায় যদি তুমি ট্যাঙ্কে ছেড়ে রেখে চলে যাও, এটা তো পচবে, সেটা অ্যামোনিয়াটা গ্রো হবে, সেখান থেকে একটা রিস্ক থাকছে। তো ওই 5-6 দিনের জন্য তোমাকে যদি বেরিয়ে যেতে হয়, যাওয়ার আগে তোমাকে ফুল ট্যাঙ্ক ক্লিন করে, পারলে ফিল্টার একটু ক্লিন করে, হ্যাঁ, মানে তাহলে এমন নয় যে পুরো জল পরিষ্কার, পুরো ফিল্টার বের করে পরিষ্কার, মানে যেটুকু না করলে নয়, যে জলটাকে যাতে ভালো তৈরি করে দেওয়া হয়, ভালো মতো জলটাকে তৈরি করে দিলে, কন্ডিশনার দিয়ে দিলে, একটু ব্যাকটেরিয়াও চার্জ করে দিতে পারো, দিয়ে জলের কোয়ালিটিটা ভালো রেখে ওই অবস্থায় তুমি বেরোতে পারো। আচ্ছা, না হলে কিন্তু ওই যদি তোমার মানে নর্মাল মেনটেনেন্স, তুমি 4-5 দিন আগে ওয়াটার চেঞ্জ করেছো, তখন তোমার জেনারেলি 4-5 দিন ওয়াটার চেঞ্জ করার পরে দেখতে জল মোটামুটি পরিষ্কারই লাগে, সেই অবস্থায় বেরিয়ে যাচ্ছ, মানে তুমি 2 দিন বেরোনোর পরে জলটা 7 দিনের পুরনো হয়ে গেল, তখন কিন্তু প্রবলেম রাইজ হবে। আচ্ছা, এখানে কি তোমার মেনটেনেন্সটা কি যখন করব, মানে ওয়াটার চেঞ্জ কি এখানে উইকলি এখানেও প্রয়োজন পড়ে? হ্যাঁ, উইকলি টুয়াইস করতে পারলে তো খুব ভালো হয়। আচ্ছা, মানে 50% করে ওয়াটার চেঞ্জ? 50% দরকার নেই, 30% করলেও হয়, আর যদি উইকলি একবার করে তখন 50%-এর দরকার হবে। আচ্ছা, ওয়াটার চেঞ্জ মানে এবার তার উপর ডিপেন্ড করছে তার বায়োলোড কত, জলটা কতটা নোংরা হচ্ছে সেটা দেখতে হবে। কোনো সময় দেখা যায় যে মানে সেম ট্যাঙ্কই চলছে, 2-3 দিনের মধ্যে জল ঘোলা হতে আরম্ভ হলো, আর কিছু একটা সমস্যা হয়েছে, হয় ফিল্টার কোনোভাবে ঠিকঠাক কাজ করছে না, বাকি ওটা একটু
খেয়াল রাখতে হবে জলের কোয়ালিটি। এবার রাখতে রাখতে এক্সপিরিয়েন্স হয়ে যায়, মাছের মুভমেন্ট দেখে, জলের কালার দেখে, জলের গন্ধ শুকে বোঝা যায় জলের কোনো সমস্যা, যে জলটা আমি নতুন করে দিচ্ছি। এক্ষেত্রে মিউনিসিপ্যালিটির জলের খুব একটা বড় ভূমিকা থাকে, কর্পোরেশনের যে মিউনিসিপ্যালিটি। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এর ঠিক পরের পয়েন্টটাতে আমি আসতাম যে কি কোন জল আমরা ইউজ করব, আরও ইউজ করব নাকি অন্যান্য যে আরও যে জলগুলো আছে, বোরওয়েলের জল যেগুলো আছে, কি ধরনের জলটা একটা মাছকে মানে বেশি দিন টিকবে, সেইটার জন্য কোন জলটা বেশি ভালো হবে? দেখো, বিভিন্ন মাছের জন্য বিভিন্ন টিডিএস এর রেঞ্জ আছে, ঠিক আছে? যেমন যদি তুমি আফ্রিকান সিকলিড করো 500-600 টিডিএস এর, তার একটু হার্ড ওয়াটার প্রয়োজন হয়, কোনো সমস্যা নেই। সেই জায়গায় বলা হয় তুমি যে ডিসকাস করতে চাও, ডিসকাস তোমার 200-র আশেপাশে রাখতে হবে। এবার 400-তেও ডিসকাস থাকে, মানে সে ওখানে স্টেবিল করিয়ে নিয়েছে, ওখানে একলেমারি সেরকম ভাবে করানো আছে। এবার তুমি যেখান থেকে মাছটা আনছো সেটা কোন টিডিএস এর রয়েছে, পিএইচটা তো ঘাটাই যাবে না, পিএইচ একদম যা আছে যেন তাই থাকে। এবার সমস্যাটা কোথায় হয়, যে সাপ্লাইয়ের জল থাকে, কারোর সাপ্লাইয়ের জলে টিডিএস খুব বেশি, এবং যে মাছটা তুমি রাখছো নর্মাল, যদি আমেরিকান সিকলিড যেগুলো হয়, অস্কার ফস্কার, শেবরাম বলো, তুমি মিডাস বলো, এরকম টাইপের আরওয়ানা, তো এদের মোটামুটি 300-350 অব্দিও এরা টলারেট করে থেকে যাবে। এবার কারোর নাকি শুনেছি সাপ্লাইয়ের জল 800-500 টিডিএস দেয়। এবার ওই রকম টিডিএস হলে তোমাকে আরও মিক্স করে কমাতে হবে, কারণ টিডিএস কমানোর তো কোনো ওষুধ হয় না, সেক্ষেত্রে আরও মিক্স করতে হবে। আর যদি দেখো যে সাপ্লাইয়ের জলের মোটামুটি 300-র আশেপাশে দিচ্ছে, জেনারেলি সাপ্লাইয়ের জল আমাদের সাউথ কলকাতায় আই থিঙ্ক 150-র আশেপাশে থাকে, তো এক্ষেত্রে আরও প্রয়োজন হচ্ছে না আমাদের। আর হ্যাঁ, ওই অ্যান্টিক্লোরিন বা ওয়াটার কন্ডিশনার যেটা, সেটা ব্যবহার করতে হয়, কারণ এমনও দেখা যায় যে কোনো দিন জলের মধ্যে কোনো গন্ধ নেই ক্লোরিনের, হঠাৎ একদিন দেখলাম ক্লোরিনের গন্ধ। অ্যান্টিক্লোরিনটা মনে হয় সব সময় ব্যবহার করা উচিত, সে ক্লোরিন থাকুক বা না থাকুক সেটা বড় কথা না, ওয়াটার চেঞ্জের সময় ঠিকই করা উচিত। এবং এই আমার কয়েকদিন আগে একটা ভিডিওতে অয়নদা বলেছে যে ওয়াটার যখন চেঞ্জ করবে, লোকে ওয়াটার চেঞ্জ করে জল ভরে তারপরে ক্লোরিনটা দেয়, অ্যান্টিক্লোরিন বা কন্ডিশনার, সেটা না দিয়ে ওই জলটা যখন খালি করলো তখনই দিয়ে তারপরে নতুন জলটা দিন, তাহলে এটা একটা ভালো, ঠিক, এটাই একদম ঠিকঠাক মেথড। হ্যাঁ, তাহলেই আপনার যে মানে আগের থাকতে আপনার জলটা সেফ থাকবে। ঠিক, তাহলে আর মাছেদের কোনো রকম শক পাওয়া যে ব্যাপারটা, সেটা অতটা হবে। অনেকে হয় কি, যারা মাছ পুষছে, সমস্ত কিছু জিনিস ঠিকঠাক দিয়েছে, ফিল্টারেশন ঠিক আছে, ব্যাকটেরিয়াল গ্রোথ সমস্ত কিছু ঠিক আছে, খাবার ঠিকঠাক দিচ্ছে, তারপরেও কোথাও না কোথাও গিয়ে মাছ হয় মরে যাচ্ছে, মাছের গ্রোথ ঠিকঠাক হচ্ছে না। তো এখানে কি এমন জিনিস আমরা ওভারলুক করে যাচ্ছি যেটার কারণে এই প্রবলেমসগুলো ক্রিয়েট হচ্ছে? যেটা তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম গাছের ক্ষেত্রে, হ্যাঁ, তো মাছের ক্ষেত্রেও হয় সেম জিনিস, যে কাউকে একটা গাইড করা হলো যে এই জিনিসগুলো লাগবে, একটা ভালো ফিল্টারেশন লাগবে, ব্যাকটেরিয়াটা যাতে গ্রো হয়ে যায়, টোটাল ট্যাঙ্কটা সাইকেল করে নেবে। সে বললো আমি এতদিন সাইকেল করে নিয়েছি, কোনো অসুবিধা নেই, সেই ভালো ফিল্টারও রয়েছে, তাও মাছ রাখছে। কিন্তু আচ্ছা, আমার রিসেন্ট আমার একজন ভিউয়ার আমাকে মেসেজ করেছে, আমি অনেক এবার একটার পর একটা প্রশ্ন করতে হয়, এটা ঠিক আছে তো, ওটা ঠিক আছে, তাদের কি সব ঠিক আছে? এবার এইগুলোর পরে যে ফ্যাক্টরগুলো থেকে যায়, জেনারেলি লুপ হোল যেটাকে বলা হচ্ছে, যেটা মিস হয়ে যায় লোকে, তার মধ্যে সব থেকে বড় যে পয়েন্টটা, সে সব কিছু করেছে কিন্তু যে মাছটা এনেছে যেখান থেকে, সে মাছটার মধ্যে সমস্যা ছিল। যে মাছটা হয়তো পুকুরে চাষ হয়েছে বা এমন জায়গায় চাষ হয়েছে যেটাকে সে যেখান থেকে কোয়ারেন্টাইন করা হয়নি, মাছের মধ্যে ইন্টারনাল প্যারাসাইট বা প্রবলেম নিয়ে মাছটা এসছে, তো তুমি যেখানেই রাখো মাছ কিন্তু প্রবলেম হবে। এটা গেল একটা। আর একটা গেল হচ্ছে ওই যে বললাম টিডিএস চোখে দেখে বোঝা যাবে না, জল দিয়েছে, জল ফিল্টারেশন খুব ভালো ফিল্টারেশন, টেস্ট কিট দিয়ে যদি মাপা হয় মানে সব ওকে, ঠিক আছে, টিডিএস মিটার নেই তার কাছে, বাকি সব জল ক্রিস্টাল ক্লিয়ার। এবার মাছ ছিল, এবার তার টিডিএস হয়তো
তোমার 600-র ওপরে টিডিএস কি 500-র ওপর টিডিএস, সেখানে ধরো একটা সে দোকান থেকে অস্কার কিনে নিয়ে এলো কোনো একটা জায়গা থেকে, বা অনলাইনে তো এখন সবাই কেনে, নিয়ে এলো। সেই যে অস্কারটা আসছে, সেই যে জলটাতে আসছে, সেই জলটা ধরে নাও 150 কি 200 টিডিএস, এটাকে নিয়ে যেই ওই জলে ছাড়া হবে প্রবলেম তো হবে, সব খাবে। ঠিক আছে। তো এই ব্যাপারগুলো অনেকেই জানে না যে আমার জলের টিডিএস কত, আমি যদি একটা প্রপার করতে চাই তো আমার জলের টিডিএস কত, আমি যেখান থেকে আনছি সেই জলের, হ্যাঁ 50, 60, 100 টিডিএস এর ডিফারেন্সেও মাছ মোটামুটি বুঝে নেবে, কিন্তু তার বেশি হয়ে গেলে সমস্যা হয়ে যায়। ঠিক। আরেকটা সমস্যা যেটা হয় যে ফিল্টারেশনের মধ্যে কিছু একটা গলত থেকে যায়। আচ্ছা, ঠিক আছে, মানে ফিল্টারেশনের মধ্যে বায়োমিডিয়া কম থাকলে এবার যতটা পরিমাণ দরকার বায়োমিডিয়া সেটা দেয়নি, অথবা অনেকে টপ ফিল্টার ব্যবহার করে, যে 2টো টপ ফিল্টার লাগিয়ে দিল, 2টো টপ ফিল্টার চলছে, তাহলে তো ভালো মিডিয়ার বস্তা দেওয়া হয়েছে, বা এটা হাতে বানানো, অনেকে বানায় বাক্স দিয়ে, এরকম কিছু একটা। সবসময় জানতে হবে যে বায়োমিডিয়া যেটা, ওটাকে জলের ভেতর থাকলে তবেই ব্যাকটেরিয়াল গ্রোথটা হবে। তো দেখা যায় যে কেউ টপ ফিল্টারের মধ্যে মিডিয়া দেয়নি, শুধু স্পঞ্জ দিয়ে ফিল্টার করছে, শুধু মেকানিক্যাল ফিল্টার হচ্ছে। স্পঞ্জের মধ্যে কিছুটা ব্যাকটেরিয়া গ্রো হতে পারে, কত হবে আর একটা মিডিয়ার মধ্যে যত না হবে তত তো অতটা হওয়ার কথা না। আর মিডিয়াটা যদি জলের মধ্যে পুরো ডুবে না থাকে, তাহলে সেই মিডিয়াটার ওই এক বস্তা মিডিয়ার কোনো কাজই হচ্ছে না, তাই তো ওটা পুরোটাই জলের মধ্যে ডুবে থাকতে হবে। তো এই ব্যাপারগুলো লোকে দিচ্ছে কিন্তু প্রপারলি দিচ্ছে, এই জিনিসগুলোই তো আমরা ওভারলুক করে, এইগুলোই ছোট ছোট জিনিস যেগুলো ওভারলুক হয়ে যায়, যার জন্য সব ঠিক আছে, সব দেওয়া হয়েছে, তবুও প্রবলেম দেখা যায়। আর একটা জিনিস যেটা সবাইকে, মানে আমি অনেকবার ভিডিওতে বলেছি, যে লোকে স্টকিংটা ভুল করে, মানে একটা ট্যাঙ্কের মধ্যে কটা মাছ রাখতে হবে সেই হিসাবটা জানা দরকার। ওভারস্টকটা যাতে না, ওভারস্টকিং কিন্তু খুব বাজে জিনিস, ওভারস্টকিং, ওভার ফিডিং, এটা এই দুটোই মাছের পক্ষে খুব, এটা যে কোনো অ্যাকুয়ারিয়ামের ক্ষেত্রে, এটা প্লান্টেড হোক ফিশ অনলি হোক, দুটোর ক্ষেত্রে একই, এটাই করতে। ওভারস্টকিং, ওভার ফিডিং একদম করা যাবে না। আর এই সব টাইপের মনস্টার ফিশ বা কমিউনিটি করার আগে প্রপারলি জানা উচিত যে এই মাছের সাথে কম্পেটেবল কিনা। এই কটা জিনিস যদি জানা যায় তাহলে আশা করি অসুবিধা হবে না। আচ্ছা, এবারে তুমি আমাকে বলো, এই যে আমরা বাজারে চারিদিকে শুধু চাইনিজ প্রোডাক্ট দেখতে পাই, কিন্তু আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টস কিন্তু অলরেডি এক্সিস্ট, মানে আছে, কিন্তু তারপরেও আমরা চাইনিজ প্রোডাক্টের দিকে যাই, চাইনিজ প্রোডাক্ট কিনি, চাইনিজ প্রোডাক্ট ব্যবহার করছি, হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টসটা আমরা ব্যবহার করছি না। এটার কারণটা ঠিক কি, মানে তুমি কিভাবে এইটার এক্সপ্লেনেশনটা দেবে, মানে কেন আমরা ব্যবহার করছি না? হ্যাঁ, এটা দেখো, এটা শুধু এই ক্ষেত্রে বলে নয়, এটা সব ক্ষেত্রে, তুমি যে কোনো সেক্টরে দেখো যে চাইনিজ প্রোডাক্ট কিন্তু তাদের কোথাও না কোথাও দিয়ে ঢুকে যাচ্ছে। ঠিক। তো তার সব থেকে বড় একটা পয়েন্ট হচ্ছে ওরা এটা চিপ অ্যান্ড বেস্ট টাইপের একটা ব্যাপার প্রেজেন্ট করছে। আর ইন্ডিয়ান প্রোডাক্টগুলো অবভিয়াসলি চাইনিজের থেকে একটু দাম বেশি দেখা যাচ্ছে, তার মানে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট মানে এমন নয় যে চাইনিজ প্রোডাক্টের থেকে দাম কম না। এবার চাইনিজ প্রোডাক্ট যে খারাপ সব ক্ষেত্রে বলবো না, কিন্তু খারাপটা আবার 80% ক্ষেত্রেই, মানে যাকে বলে কি বলবো, টিকাও নয় না, ঠিক আছে, মানে সেটার মানে ভরসাযোগ্য, লনজিভিটি বেশি দিন থাকে না, লনজিভিটি নেই, ভরসাযোগ্য নয়, যা লেখা থাকে সেই মতো আউটপুট দেয় না, এইরকম সব ব্যাপার আছে। তবে ইন্ডিয়ান প্রোডাক্ট তো আছে, চাইনিজ প্রোডাক্ট থেকে একটু দাম বেশি হয়তো, যারা জানে বা যারা বোঝে তারা কিন্তু ঠিক বুঝে টুঝে ইন্ডিয়ান প্রোডাক্ট ইউজ করছে, ইন্ডিয়ান কোম্পানিগুলো যারা আছে সেগুলো কাজ করছে। কিন্তু আমার মনে হয় আরও এই সেক্টরটাতে আরও এন্টারপ্রেনার দরকার আছে, এটা ঘটনা। কারণ একটা কোম্পানি যদি, একটা ইন্ডিয়ান কোম্পানি একটা ফুড বানাচ্ছে, ঠিক আছে, একটা গোল্ড ফিশের ফুড বানাচ্ছে, সেই ফুডটা খুব ভালো, সবাই নিচ্ছে, তো সেই মতো আরও 4-5টা কোম্পানি যদি থাকে, তো এই কোম্পানি ফুড ভালো বানায়, ওই কোম্পানি ফিল্টার ভালো বানায়, সব কোম্পানির তো একটা করে ব্র্যান্ড থাকে। তো এইরকম এন্টারপ্রেনার যদি আরেকটু আমাদের দেশে হয়, বা আমাদের ইয়াংস্টার যারা নতুন এন্টারপ্রেনারশিপ করছে বা এইসব নিয়ে যারা পড়াশোনা করছে, এগুলো তো
কিছুই না, ইঞ্জিনিয়ারিং থেকেই তো এগুলো এসছে, একদম ঠিক আছে, বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং থেকেই এসছে। তো তারা যদি মনে করে যে এই ব্যাপারগুলো নিয়ে ফার্দার গ্রো করবে বা এইগুলোকে নিয়ে কাজ করবে, তবেই এই জিনিসটা গ্রো হবে। না আমি যেমন যদি প্লান্টেড অ্যাকুরিয়ামের ইয়েতেই যদি বলি, যেমন ধরো চিরোজ, এ কিন্তু যথেষ্ট ভালো লাইট আমাদের প্রোভাইড করে, হ্যাঁ, এবং সব লাইট না হলেও চিরোজের যদি এন্ট্রি লেভেল যদি ধরি, সেই এন্ট্রি লেভেলেও যে সমস্ত ফিচার্সগুলো দিচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টে কিন্তু সেগুলো দিচ্ছে না। ইন্ডিয়ান এরকম প্রচুর প্রোডাক্ট আছে যাদের লাইটটা হয়তো মেবি ভালো হতে পারে, কিন্তু তাদের ফিনিশিং, তাদের ওভারঅল প্যাকেজিং সেই আই ক্যাচি না হওয়ার জন্য আমার মনে হয় সম্ভবত এই জিনিসটা প্রেজেন্টেবল হচ্ছে না জিনিসটা। আমার মনে হয় ইন্ডিয়ান যারা রয়েছে তাদের মনে হয় আরেকটু গ্রোথ এই জিনিসগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করা উচিত। কারণ আমরা সব জায়গাতেই বলি যে চাইনিজ প্রোডাক্ট ইউজ করব না, চাইনিজ প্রোডাক্ট ব্যবহার করব না, কিন্তু সেই ঘুরে ফিরে আমরা সেই চাইনিজ প্রোডাক্টগুলো ব্যবহার করি। এবং তুমি যখনই আমরা ধরো যে কোনো দোকানে যাই বা গালিব স্ট্রিটে যাই, চারিদিকে চাইনিজ প্রোডাক্টে ভরা, মানে ইন্ডিয়ান প্রোডাক্ট নেই, মানে খুঁজেও বোধহয় বার করা যাবে। যারা আছে কোম্পানি ডিরেক্ট কাউকে সেল করছে এরকম, কিন্তু সেরকম করলে হবে না। মানে সেটা তুমি চিরোজের কথা বলে, আমি যে এরকম একটা ক্যানিস্টারের কোম্পানি আছে যেটা 80% লোক ওই কোম্পানির ক্যানিস্টারই ইউজ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইভেন আমিও ইউজ করি সেটা। তো কিন্তু ওইটার আবার যারা ইউজ করে তারা বলেও যে এইটা কিন্তু এই প্রবলেম আছে, এর ফ্লো প্রবলেম আছে, এ লিক করে, তারপরে সেটা ইউজ, কিন্তু সেটা ইউজ করছে। কিন্তু ওই ক্যাপাসিটির ভালো মানে কম প্রবলেমেটিক ইন্ডিয়ান প্রোডাক্টও আছে, কিন্তু তার দাম অনেক বেশি, অনেক মানে ওই 20% বেশি দাম, 20% মতো বেশি, কিন্তু তারা ওটাতে যাবে না। সেটা লোকের কাজ চোখ দিয়ে এসেও তো পৌঁছাচ্ছে, আর লুকসটাও যে কতটা, এইসব ব্যাপার আছে। তো এই আর কি, এই ব্যাপারগুলো নিয়ে একটু যদি আমাদের এন্টারপ্রেনাররা একটু ভাবে, আমার মনে হয় একটু মানে অ্যাডমিনিস্ট্রেশনকেও একটু এই দিকটাতে এনকারেজ করা উচিত। কারণ অনেক বিদেশের গিয়ে তো দেখেছি যে প্রচুর মানে সরকারি ইয়েটা পায়, ওরা সাপোর্টটা পায়। ঠিক। কারণ এখন কি হয়, যত আমি দোকানে যাই, ধরো যে কোনো ভালো ভালো যে দোকানগুলো আছে সেখানে যাই, তারা সব সময় বিদেশি জিনিসগুলো আমাদেরকে দেওয়ার চেষ্টা করে। এবার দেখো সবার পক্ষে তো সম্ভব নয় একটা 25,000 30,000 টাকা দিয়ে একটা ক্যানিস্টার ফিল্টার কেনা, হ্যাঁ, আমার নিজের পক্ষেই সম্ভব নয়। হ্যাঁ, সেখানে আমি সবসময় কম দামি জিনিস খুঁজবো, তো এইটা একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। আমার মনে হয় ইন্ডিয়ানরা যদি এই ধরনের প্রোডাক্টসগুলো নিয়ে কাজ করে এবং ঠিকঠাক প্রাইসে যদি বিক্রি করে, তাহলে আমার মনে হয় মার্কেটটা আরও অনেকটা দূর যেতে পারে। হ্যাঁ, আমাদের অ্যাকুরিয়াম হবিটা আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যেতে পারে। আমার মানে এটা আমার অবজারভেশন, আমি এদিক ওদিক গিয়ে যেটুকু বুঝেছি, যেহেতু আমাদের কলকাতার এই বেল্টের ইকোনমিটা আদার্স মেট্রো সিটির থেকে একটু কম, তো অন্যান্য মেট্রো সিটিগুলোতে, আমি মুম্বাই ব্যাঙ্গালোর এইসব জায়গার কথা বলছি, সেখানে কিন্তু ভালো ব্র্যান্ডেড জিনিসই লোকে ইউজ করে। ঠিক, কারণ তাদের সেই ইনকামটা আছে, সেই ক্ষমতাটা আছে, ইকোনমিক্যাল এরকম আছে। তো এইখানে যদি সেরকম কি বলবো লোকজন প্রোডাক্ট পায়, ঠিক মানে চাইনিজ প্রোডাক্ট ওই অ্যাট্রাক্ট করছে লোককে দেখে, একটা এলইডি লাইট দেখে আরে বাহ হেভি দেখে। এবং কিন্তু এটাও ঠিক যে চাইনিজ প্রোডাক্ট হ্যাঁ বেশিরভাগই খারাপ, আমি মানছি, মানে 70% মাল খারাপ হয়, কিন্তু বাকি যে 30% যে মালগুলো রয়েছে, এই যেমন চিরোজের কথা বললাম, কিন্তু খারাপ না, যথেষ্ট ভালো, হ্যাঁ গুড আছে তো, সেটাই। এবং আমি এটাও তো বললাম যে লোকে ইউজ করছে, 80% লোক একটা জিনিস ইউজ করছে, তার কিছু প্রবলেম আছে সেটাকে মেনে নিয়ে ইউজ করছে, কিন্তু করছে, ওটাই করছে, কারণ সে ওভারঅল দেখছে যে আমার কম পড়ছে। ঠিক, সেটাই আমরা এটাই চাই যে একটা ইন্ডিয়ান কোম্পানি ভালোভাবে গ্রোথ করুক, ভালোভাবে আমাদের কাছে অব্দি এসে পৌঁছাক, যাতে আমরা ইন্ডিয়ান কোম্পানিগুলো ইউজ করতে পারি। এবং আমরা চাই ইন্ডিয়ান হয়ে ইন্ডিয়ান কোম্পানিগুলো ইউজ করতে। আমরা চাইনিজ কোম্পানি একদমই কোনোদিন চাইনি এবং এখনও চাই না যে চাইনিজ কোম্পানিগুলো আমরা ব্যবহার করতে, কিন্তু কোনো উপায় নেই, তার জন্য আমাদের ব্যবহার করতে হচ্ছে। আমাদের আর্জেন্ট, আমার আজকে সাবমার্সিবল পাইপটা খারাপ কোনো কারণ, ঠিক, তো আমি দোকানে গেলাম, আমার যদি আমি ইন্ডিয়ান প্রোডাক্ট হয়, এমার্জেন্সিতে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, চাইনিজ মাল আছে, এটা নিলে নিয়ে যাও,
আর ওটা লাগলে হ্যাঁ 2-3 দিন পরে, তো 3 দিন আমার কি ফিল্টার বন্ধ থাকবে? 2-3 দিন কেন আমি ইয়ে করব? আমার ফিল্টারটা বন্ধ থাকলে চলবে? অ্যাভেলেবিলিটি পাওয়াটাই তো একটা মুশকিল হয়ে যায়। অ্যাভেলেবিলিটি তো এই আর কি, এটা মানে প্রোডাকশন, তারপরে ডিস্ট্রিবিউশন, এই সব জিনিসগুলো একটু ঠিকঠাক হলে আই থিঙ্ক ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আমরা ইউজ করতে পারবো, অ্যাভেল করতে পারবো। ঠিক। লাস্ট প্রশ্ন, তুমি বলো এই যে তোমার অ্যাকোয়াসাগর যে চ্যানেলটা, তোমার এই চ্যানেলটাকে নিয়ে ফিউচার প্ল্যান তোমার কি? ফিউচার প্ল্যান বলতে যেরকম ভিডিও বানাচ্ছি, ভিডিও তো বানাবোই, আর চেষ্টা করব আরো কি বলবো মানে তোমার দর্শকদের জন্য আরো কি কি আপডেটেড জিনিস তুমি কি আনবে, সেইটা যেগুলো হচ্ছে আমাদের এখানে যেগুলো অ্যাভেলেবেল নয় সেইগুলোর সাথে পরিচয় করানোর চেষ্টা করব, যেগুলো আমাদের কলকাতায় পাওয়া যায় না যেসব মাছ, বা আমাদের এখানকার থেকে বাইরে মানে আমি এই আউট অফ স্টেটের কথাও বলছি, আউট অফ ইন্ডিয়ার কথাও বলছি, যে বাইরে কিভাবে এই হবিটা চলে, সেখানকার ইন্ডাস্ট্রিটা যে কত বড়। আমি গিয়ে কয়েকটা জায়গায় দেখে এসেছি, মানে সেই ইন্ডাস্ট্রিটা যে কত বড় এবং কতটা পিওর প্রত্যেকে, ঠিক এবং সেই জায়গা এবং তাদের জিওগ্রাফিক্যাল কিছু ফেসিলিটি আছে, জলের কোয়ালিটি, টেম্পারেচার, এইসবের ব্যাপার আছে। তা সত্ত্বেও কিন্তু এই ইন্ডাস্ট্রিটা যে কত বড় হতে পারে এবং এই হবিটার পেছনে মানে কতটা মানে ইকোনমিটা ডিপেন্ডেন্ট সেই সব দেশের, সেগুলো আমি দেখেছি। তো সেইগুলোকে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করব। তো লোকে অনেক যেগুলো সচরাচর এখানে দেখা যায় না, সেই সব জিনিসগুলোকে যাতে দেখানো যায় সেগুলো চেষ্টা করব। আমরা এটাই চাই যে অ্যাকোয়ারিয়াম হবিটা আরও নেক্সট লেভেলে যাক, লোকে আরও ভালো ভালো জিনিস ইউজ করুক, ব্যবহার করুক। আমরা এটাই চাই, মানে আমাদের চ্যানেল সাগরের হোক বা আমার হোক, চ্যানেল খোলার এটাই উদ্দেশ্য যে লোকে ভালো জিনিস ব্যবহার করুক, একটু জেনে নিয়ে ব্যবহারটা করুক। মিসগাইডেন্স তো এত বেশি, প্রচুর মিসগাইডেন্স, মানে ইউটিউব খুললে মানে অলমোস্ট 10টার মধ্যে 8খানা মিসগাইডেন্স চ্যানেলস রয়েছে এরকম। হ্যাঁ, এবং লোকে মিসগাইড হচ্ছে ওই কারণে হচ্ছে। তো এইগুলো অ্যাভয়েড করার জন্যই আমার এবং সাগরের এই পরিকল্পনা, যাতে আমি সাগর দুজনেই আরও পরবর্তীকালে অনেক ভালো ভালো ভিডিওস আনবো, ইনফরমেটিভ ভিডিও আনবো। এবং আমিও বলি যে আমার ভিউয়ারদের যে আপনাদের যদি কিছু আপনাদের জানার থাকে বা এই ব্যাপারটা জানতে চাইছেন বা এই ব্যাপার নিয়ে ভিডিও চাইছেন, আমাদের চ্যানেল চেষ্টা করি, সেটাকে সবসময় সম্ভব হয় না, কোনো একটা পার্টিকুলার মাছকে নিয়ে আপনারা ভিডিও করতে বললেন, তো সেটা সবসময় সেই মাছ সেটা সম্ভব হয়ে ওঠে না, সেটাও সম্ভব হয়ে ওঠে না, বা সেই মাছের যে আমি যদি সেই ব্যাপারগুলো বেসিকভাবে বলে দিলেই তো হলো না, তার জন্য তার প্রপার স্টক জোগাড় করা, এইসব টেকনিক্যাল অনেক ব্যাপার স্যাপার থাকে, তো সেইগুলো কিছু বাউন্ডেশন থাকে। তো চেষ্টা করি আমরা সেগুলোকে যতটা আপনাদের মানে চাহিদা অনুযায়ী ভিডিওগুলো করা, তো এই আর কি। তো আর নাহলে তো কমেন্ট বক্স খোলাই থাকে, আপনি আমাকে কমেন্ট করুন বা সাগরকে কমেন্ট করুন, ব্যাপারটা একই। এবং আমি তো সমস্ত যারাই আমাকে যে কমেন্ট করে, ঠিকঠাক কমেন্ট করলে আমি তাদের প্রত্যেককে আমি রিপ্লাই করি, এবং সাগরও করে। তো আমি এটাই চাই যে এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কমেন্টে জানাবেন, সাগর অবশ্যই রিপ্লাই করবে, এবং যদি সেই পার্টিকুলার পয়েন্টটা নিয়ে যদি আমিও জানি আমিও রিপ্লাই করে দিতে পারি। তাহলে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই। তাহলে কেমন লাগলো আমাদের এই ডিসকাশনটা? আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বেশ কিছু নতুন ইনফরমেশন পেয়েছেন। আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা যদি কোনো ফিশ রিলেটেড ভালো বাংলা ইউটিউব চ্যানেলের খোঁজ করেন, তাহলে আমি সাজেস্ট করব অ্যাকোয়াসাগর চ্যানেলটা একবার চেক আউট করে দেখতে পারেন। চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। শেষ করার আগে একটা কথাই বলবো, আমার হোক বা সাগরের হোক বা যেসব ইউটিউবাররা তাদের চ্যানেল খুলেছে শুধুমাত্র জেনুইন ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, আমাদের প্রত্যেকের লক্ষ্য শুধুমাত্র আপনাদের অ্যাকুরিয়াম সম্বন্ধে এডুকেটেড করা। যে ভুলগুলো আমরা করেছি সেই ভুলগুলো যাতে আপনারা না করেন সেটা সম্বন্ধে অবগত করে দেওয়া, যাতে আপনারা কোনো হ্যাসেল ছাড়াই অ্যাকুরিয়াম হবি সুন্দরভাবে এনজয় করতে পারেন। নালে টাকা ইনকাম তো সবাই করতে পারে, সঠিক শিক্ষায় শিক্ষিত করাটাই একটা বড় চ্যালেঞ্জ। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।